বুদ্ধ পরিনির্বাণের 218 বছর পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের বিজয় পতাকা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। অশোকের আমলেও যে 84,000 বিহার প্রতিষ্ঠা করা হয়েছে, 84,000 স্তূপ প্রতিষ্ঠা করা হয়েছে। স্তূপ মানে ছোট্ট, সেখানে কিন্তু বুদ্ধমূর্তি ছিল না এবং বুদ্ধমূর্তির অস্তিত্ব ছিল না। এই 218 বছর পরেও আমরা দেখেছি স্তূপা পূজা, পালিতে স্তূপা বলা হয় এবং তুকারাম চৈত্যের মধ্যে ভগবান বুদ্ধের সমস্ত ধাতু নিহিত ছিল, যেটা অজাতশত্রু বুদ্ধের পরিনির্বাণের পরে নিধান করেছিল। সম্রাট অশোক 218 বছর পরে সেটা উত্তোলন করে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। বিশেষত অষ্টমহাস্তূপ বন্দনা, আমাদের শ্রদ্ধেয় ভক্তরা জানেন, অনেকে জানেন, এই অষ্টমহাস্তূপে বুদ্ধের ধাতুসমূহ রক্ষিত করা হয়েছিল। একতূপে রাজগিরি, একবে সারিয়াপুরে, যেটা আপনারা বলেন, সেখান থেকে পরবর্তীতে এই চৈত্যগুলো প্রতিষ্ঠা করা হয়। শুঙ্গ বংশের আমলে, বিশেষত সম্রাট কনিষ্ক কুষাণ বংশের রাজা, তিনি যখন রাজা হলেন সেই সময় গ্রিক দেশে আদলে প্রথম বুদ্ধমূর্তি মথুরা শিল্পকলায় শুরু হয় এবং সেই থেকে বুদ্ধমূর্তি প্রচলিত হয়। বুদ্ধমূর্তিটা ক্রমশ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তো জৈন মুসলিম ব্যক্তি প্রফেসর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের বুদ্ধমূর্তিগুলো বিভিন্ন রকম কেন? থাইল্যান্ডের গুলো একরকম, বার্মার গুলো একরকম, শ্রীলঙ্কার গুলো একরকম, বাংলাদেশের গুলো একরকম, এরকম কেন? তো তার উত্তরে বলা হলো যে এটা শিল্পীর মনের সুকুমার বৃত্তি। অর্থাৎ যিনি চাকমা শিল্পী, তিনি চাকমার আদলে বুদ্ধ মূর্তিটাকে রূপ দিতে চেয়েছেন। যিনি জাপানি আর্টিস্ট, তিনি জাপানের আদলে করতে চেয়েছেন। তিনি শ্রীলঙ্কার আর্টিস্ট, তিনি শ্রীলঙ্কার আদলে করতে চেয়েছেন। ত্রিপিটকের মধ্যে একটা লক্ষণ সূত্র আছে, বুদ্ধের 32 লক্ষণ বর্ণনা। এই লক্ষণ সূত্র অনুসারে যে যতটুকু পেরেছে সেভাবে বুদ্ধমূর্তি ফুটিয়ে তুলেছে। পরবর্তীতে আমরা দেখি শুঙ্গ বংশী, কুষাণ বংশী, মথুরা শিল্প, গান্ধারা শিল্প, এই যুগে গিয়ে আমাদের এই বুদ্ধমূর্তিগুলো প্রতিষ্ঠা হয়। তো বাংলাদেশে এখন আমরা যে বুদ্ধমূর্তি বা বুদ্ধ পূজা করছি, তো বুদ্ধ পূজা সকল সম্পর্কে একটি দেশনা তথাগত বুদ্ধের অন্যতম একজন শ্রেষ্ঠতম মনীষী, বা আমরা বলতে পারি একজন পরম দার্শনিক পণ্ডিত অনন্ত নাগ সেন।